আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। টি-20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই অনেকগুলো দল তাদের দল ঘোষণা করে ফেলেছে। এই কাতারে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশও তাদের দল ইতিমধ্যে সাজিয়েছে এবং আইসিসিকে কিন্তু একটি দল পাঠিয়েছে। কিন্তু এই মুহূর্তে দলটি সবার সঙ্গে প্রকাশ করেনি। প্রকাশ না করার পেছনে একটাই কারণ, 15 সদস্যের যে দলটি ইতিমধ্যে তারা পাঠিয়েছে সেখান থেকে ভবিষ্যতে তারা পরিবর্তন আনতে পারবে চাইলে। আমি এই মুহূর্তে কেমন হওয়া উচিত বাংলাদেশের এই 15 সদস্যের স্কোয়াড সেটা নিয়ে একটু আলোচনা করব। আগেই বলেছি 12-13 জন নিশ্চিত থাকবেন। হয়তো 2টি বা 3টি পজিশন নিয়ে অনেকটা বিশ্লেষণ বা কাটাছেঁড়া চলবে। এই 3টি পজিশন কোনটি এটা একটু আসবো। তার আগে 12-13 জন কারা থাকছেন এটা একটু বলে আসি। ওপেনিংয়ে যথারীতি লিটন কুমার দাস থাকছেন, তবে আমাদের ওপেনার হিসেবে কজন থাকছেন এখানে আমার একটা কোশ্চেন রয়েছে। এই জায়গাটা সম্ভবত ফিক্সড এখনো হয়নি। লিটন কুমার দাস তিনি একমাত্র মেম্বার যিনি অবভিয়াস চয়েস। তার রিসেন্ট পারফরমেন্স যতটাই খারাপ হোক না কেন, কিন্তু লিটন কুমার দাস এই মুহূর্তে নিঃসন্দেহে তিনি একমাত্র অবভিয়াস চয়েস ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তিনি থাকছেন। এরপরে মিডল অর্ডারে যারা ব্যাটার রয়েছেন তারা নিশ্চিত থাকবেন, যেগুলো নাম আমি বলছি তারাই থাকবেন। শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, এই ব্যাটসম্যানগুলো নিশ্চিত থাকবেন, এখানে কোনো পরিবর্তন আসছে না। এবং স্পিন ডিপার্টমেন্টেও মোটামুটি রিশাদ হোসেন এবং শেখ মাহাদি এই দুজন থাকছেন, এখানেও কোনো পরিবর্তন আসবে না। আমি যদি 6 জন ব্যাটার এবং পাশাপাশি 2 জন স্পিনারের নাম বলেছি, এই মিলিয়ে দল হলো 8 সদস্যের। এর পাশাপাশি 4 জন ফাস্ট বোলার থাকবেন, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ। এর পাশাপাশি থাকছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। এই 4 জনের বাইরে সম্ভবত পেস অ্যাটাকে কাউকে নেওয়া হচ্ছে না। তার মানে 12 জনের দল কিন্তু ইতিমধ্যেই আমি বলে ফেলেছি, এই 12 জন ফিক্সড থাকছেন, এখানে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পরিবর্তনটা আসছে কোথায়? বোলিং ডিপার্টমেন্টে যদি আসি, ফাস্ট বোলার আর বাড়ানোর চান্স আমার মনে হয় না, দেখছি না। অন্যান্য দলগুলো যেভাবে দল গঠন করেছে, বিশেষ করে ভারত কিন্তু ফাস্ট বোলারের চেয়ে স্পিনারদের আধিক্যতা বা তাদেরকে প্রাধান্য বেশি দিয়েছে। অবশ্যই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিছুটা স্পিনাররা ভালো করবেন, এই বিবেচনা থেকে ভারত এই কাজটি করেছে। সেদিক থেকেও বাংলাদেশ হয়তোবা আর ফাস্ট বোলার বাড়াবে না, একজন বাড়তি স্পিনার খেলাবে। এই মুহূর্তে বাড়তি স্পিনার আমাদের হাতে খুব বেশি অপশন নেই। ফিঙ্গার স্পিনারের কথা যদি বলি, সেখানে অবশ্যই একজন আসবেন, সেটা হচ্ছে বাঁহাতি ফিঙ্গার স্পিনার। এখানে তানভীর ইসলাম তার থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। নাসুমকে পরখ করা হয়েছে, তাইজুলকে পরখ করা হয়েছে, তারা খুব একটা ভালো কিছু করেননি। তবে এখানে আমার কাছে যেটা মনে হয়, শুধুমাত্র এটা অপশন হিসেবে রাখা হবে। সাকিব আল হাসান তিনি যদি কোনো কারণে ইনজিউর্ড হন, সেক্ষেত্রে হয়তোবা তার প্রয়োজনীয়তাটা দেখা দিবে। আর বাকি রইল 2 জন। এই 2 জন আমাদের ওপেনার হিসেবে থাকছেন। কোন 2 জন ওপেনারকে দলে নেওয়া হবে? তানজিদ তামিম তিনি অবশ্যই এটার মধ্যে সবচেয়ে বড় চয়েস হিসেবে রয়েছেন, কিন্তু তানজিদ তামিমকেও একটা বড় পরীক্ষা দিতে হবে জিম্বাবুয়ে সিরিজে। তানজিদ তামিমের রিসেন্ট পারফরমেন্স এবং বিপিএল এর পারফরমেন্স খুবই ভালো ছিল, এই কারণেই তাকে বিবেচনায় রাখা হয়েছে। এবং তিনি যদি জিম্বাবুয়ের বিপক্ষে ভালো কিছু করেন, একটা সম্মানজনক, একটা মানসম্মত কিছু ইনিংস খেলেন, আমার মনে হয় অবভিয়াসলি তিনিও বিশ্বকাপ দলে ঢুকে যাবেন। আর একটি স্পট রয়েছে, সেটা হচ্ছে, এটা সবাই বলছে এটা ফিক্সড, সৌম্য সরকার যাচ্ছেন। সৌম্য সরকার আমিও মানছি তিনি যাচ্ছেন, কিন্তু কি কারণে সৌম্য সরকারকে নেওয়া হবে? সৌম্য সরকারকে নেওয়ার পেছনে আমার কাছে যেটা মনে হয়, কোচ তার একটা বড় ভূমিকা থাকছে। কিন্তু তার রিসেন্ট পারফরমেন্স, তার টি-20 পারফরমেন্স কোনোটাই আমি মনে করি না তিনি টি-20 বিশ্বকাপে যাওয়ার মতো অবস্থানে রয়েছেন। সর্বশেষ তিনি টি-20 পারফরমেন্সের কথাও যদি একটু বলি, লাস্ট 50 করেছেন 2021 সালে। আমি যদি ভুল না করে থাকি, সেটা ছিল 25শে জুলাই হারারেতে জিম্বাবুয়ের এগেইনস্টে। তারপরে তিনি 22টি ম্যাচ খেলেছেন, সেখানে 21টি ইনিংসে একটিতেও তিনি 50 আদায় করতে পারেননি। 50 তো দূরে থাকলো, একটি 30+ ইনিংসও তিনি খেলতে পারেননি। সৌম্য সরকারের এই হলো আমাদের টি-20 পরিসংখ্যান। 2021 সালের পরে তিনি 21 সাল, 22 সাল, 23 সাল এবং 24 সালে প্রায় 21টি ইনিংসে টি-20তে ব্যাট করেছেন, সেখানে তেমন কোনো ইনিংস খেলতে পারেননি।
তাকে যদি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের বিবেচনায় রাখি সেটা আমাদের জন্য খুব একটা সঠিক সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি না। এবং কন্ডিশন বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের কন্ডিশনে আমার মনে হয় না সৌম্য সরকার সেখানকার জন্য খুব একটা উপযোগী। সেখানকার উইকেট আমাদের দেশের উইকেটের মতোই হবে, খুব একটা বাউন্সি বা খুব একটা ফাস্ট উইকেট সেখানে আমরা পাবো না। তাই আমার কাছে মনে হয় সৌম্য সরকারের ওই অপশনটা আমাদের একটু চিন্তা করা উচিত। ইতিমধ্যে যেহেতু আমি 2 জন ওপেনার থাকছেন এবং তৃতীয় অপশন ওপেনার হিসেবে নাজমুল হোসেন শান্ত তিনিও কিন্তু আমাদের দলে রয়েছেন এবং টি-20তে কিন্তু নাজমুল হোসেন শান্ত একদম প্রপার ওপেনার। তাই আমার কাছে মনে হয় আরেকজন ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব, তাকে যদি বিবেচনায় রাখা হয়, আফিফ হোসেন ধ্রুব এমন একজন ব্যাটসম্যান, তিনি ওপেনার থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত সবগুলো পজিশনে তিনি খেলতে পারেন এবং সর্বশেষ 2023 সালে তিনি 2টি ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেন করেছেন। তার সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়, এবং তারপরেও সৌম্য সরকারের চেয়ে আমার কাছে মনে হয় আফিফ হোসেন ধ্রুবর সাম্প্রতিক যে পারফরম্যান্স রয়েছে এটা তার চেয়ে বেটার অবস্থানে রয়েছে। যাই হোক, দেখা যাক বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড আমি যেটা বললাম এরকমই হয়তোবা হবে, তবে একটা জায়গায় আফিফ হোসেন ধ্রুবকে অ্যাড করালেই হয়তোবা বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।